নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস দমকা হাওয়ার অষ্টম পর্ব। ঝড়ের গতিতে কম্পিউটারে টাইপ করছিল অহনা। আজ সকালবেলায় এসে তাঁতিয়ার ভাবি সদস্যদের পুরো লিস্ট দিয়ে গেছে মায়া। দেরি না করে হাতের কাজটা চুকিয়ে রাখছে। 17 জনের বিশদ বায়োডাটা তৈরি, কম ঝকমারি। কাল রোববার, অহনা কাল অফিসের ছায়া মারাবে না। সপ্তাহে 6টা দিন সে বিস্তর খাটে। একটা দিন অন্তত তার নিজস্ব থাকুক। মা কলকাতা যাওয়া ইস্তক কৃষ্ণার হাতের অখাদ্য রান্নায় সোনামুখ করে খেয়ে চলেছে অর্ঘ্য। একাধ দিন তো অহনারও উচিত রান্নাঘরে ঢোকা, নয় কি? তাছাড়া অহনারও তো ভালো লাগবে। বহুকাল পর আবার কারো জন্যে হাতাখুন্তি ধরতে ইচ্ছে করছে যে। অর্ঘ্য এত ভালো, কাল ওই রকম ভয়ঙ্কর রেগে গিয়েছিল অহনা। কি নরম করে কথা বলে বলে শান্ত করল অহনার মনটাকে। মার মুখে ওইসব বাক্য শুনলে দু চোখের পাতা এক করতে পারে না অহনা। বিচ্ছিরি স্মৃতিগুলো ঝাপটা মারে সারা রাত। শেষ পর্যন্ত ঘুমের বড়ি গিলতে হয়। কাল কিন্তু অহনার দিব্যি নিদ্রা এসে গেল, ট্যাবলেট ছাড়াই। এর জন্যই কি একটু বাড়তি যত্ন পেতে পারে না অর্ঘ্য? ওহ, শেষ হয়েছে কাজ। এবার প্রিন্ট নেওয়ার পালা। প্রিন্টারের ট্রেতে কাগজ ভরতে গিয়ে অহনার ভুরুতে ভাঁজ। প্যাকেট প্রায় খালি, শেষ 2-4 পিস মাত্র পড়ে। ওতে তো কুলোবে না। বাজারে মোবাইলের দোকানটায় জেরক্স মেশিন বসিয়েছে, ওদের কাছে থাকতে পারে কাগজ। বিকেল হয়ে এলো। অনেকক্ষণ টানা কম্পিউটারে বসে শরীরও আর চলছে না। ইলাকে পাঠিয়ে দেবে? তুত, যা ঢ্যাঁড়স মেয়ে! কি কাগজ এনে হাজির করবে তার ঠিক আছে? কাল রোববার দোকানটা বন্ধ থাকতে পারে। তাহলে সেই সোমবার। ওই দিন কাগজ এনে ছেপে আর বোধহয় কলকাতা যাওয়া হবে না। ওদিকে সোলারিসের লোক খানিক আগে ফোন করেছিল, ডেমো দেওয়ার মাল নাকি এসে গেছে। অহনা সোমবার ওদের অফিসে যাবে বলল। আলস্য ঝেড়ে অহনা উঠেই পড়ল। মোবাইলে মাত্র 8 টাকা 15 পয়সা ব্যালেন্স আছে। রিচার্জ করিয়ে নেওয়াটাও খুব জরুরি। মোপেড নিয়ে মিনিট 5-এর মধ্যে পৌঁছেছে দোকানে। কাউন্টারে মুখ চেনা তরুণ, কানে হেডফোন গোজা, সঙ্গীত প্রেমের হদ্দমদ্য। নামটা বোধহয় রাজু। অহনা অবশ্য নাম ধরে ডাকে না কখনো, তাতে একটা বাড়তি ঘনিষ্ঠতার ভাব এসে যায়। অহনাকে দেখে রাজু উঠে দাঁড়িয়েছে, কান থেকে সরালো হেডফোন। শশব্যস্ত গলায় বলল, কি লাগবে ম্যাডাম? প্রিন্টারের কাগজ রাখেন নিশ্চয়ই? আছে, তবে আমরা তো বেচি না, নিজেদেরই কাজে লাগে। আপনার কটা দরকার? অন্তত 50 তারপর নয় টিয়াডাঙ্গা থেকে কিনে নেব। হয়ে যাবে। গুনে কাগজ প্যাক করে দিল রাজু। মোবাইলেও টাকা ভরে নিল অহনা। একটা 500 টাকার নোট বাড়িয়ে দিয়েছে। ফেরত দিতে দিতে রাজু বলল, ম্যাডাম, আপনার বাড়িতে যিনি এসেছেন উনি কি আপনার রিলেটিভ? এই ধরনের প্রশ্ন অহনা একদম পছন্দ করে না। তার বাড়িতে কে এলো গেল তাই নিয়ে গায়ে যেন বড় বেশি কৌতূহল। বাবলা যখন এসেছিল তখনও টুকটাক জিজ্ঞেস করত লোকে। একেই বোধহয় বলে গ্রাম্যতা। অহনা নীরস স্বরে বলল, ওই রকমই। বাঙালি মানে? না, উনি কাল একটা নতুন সিম করালেন। অদ্ভুত এক টাইটেল দেখলাম, রত্নম না কি যেন। বাংলা অবশ্য ভালোই বলছিলেন। রাজুর হাসি চওড়া হলো। কলকাতায় থাকেন বুঝি? সংক্ষিপ্ত জবাব দিয়ে প্যাকেট হাতে বেরিয়ে এলো অহনা। অবাক হয়েছে খুব। ওরকম 2 নম্বরই বাড়তি সিম বানানোর কি অর্থ? ফোনও তো অর্ঘ্য আজকাল বন্ধই রাখে সারাক্ষণ। কোনো গোলমেলে ব্যাপার নেই তো? হয়তো কোনো অপকর্ম করে এসে এখানে গা ঢাকা দিয়েছে? না না, ছি ছি, এসব কি ভাবছে সে? অর্ঘ্য মোটেই এরকম ছেলে নয়, হতেই পারে না।
অন্যায় কিছু করে লুকিয়ে থাকলে তার ছাপ ফুটে উঠত না অর্ঘ্যর মুখে চোখে, কথায় বার্তায়। গ্রামে গ্রামে ঘুরে তথ্য সংগ্রহের কাজটাও তো করছে সত্যি সত্যি। অহনা খবর পাই নিয়মিত, তাছাড়া অর্ঘ্য তাকে ডাটাশিটও দেখিয়েছে। তাহলে এইসব ভাবতে ভাবতেই অহনা চলেছে মোপেডে। আশাবড়িতে ফিরল, কাগজ নিয়ে অফিসের দিকেই এগোচ্ছিল। আচমকা মাটিতে গেঁথে গেল পা। একটা দুধ সাদা মহার্ঘ প্রাইভেট কার ঢুকছে কম্পাউন্ডে। চালকের আসনে কে ও? সুগত না? হ্যাঁ, সুগতই। পরনে সেই চিরাচরিত পোশাক, নেভি ব্লু স্যুট, গলায় টাই, মাথায় ঠাঁই ঠপাঠপ নেহাই পড়ছিল অহনার। একটুক্ষণ ন যজৌ ন তস্থৌ দাঁড়িয়ে থেকে এগিয়ে গেল গাড়ির দিকে। দাঁতে দাঁত ঘষে চাপা স্বরে বলল, আবার বারণ করেছি না এখানে আসতে? তবু এলাম। সুগত যেন নির্বিকার। গাড়িতে হেলান দিয়ে পকেট থেকে বিদেশি সিগারেটের প্যাকেট বার করল। ঠোঁটে রাজা মাপের সিগারেট ঝুলিয়েছে, লাইটার জ্বালিয়ে ধরালো। আলাইপুরের বাতাসে কটু ধোঁয়া ছেড়ে বলল, গাড়িখানা দেখেছ? লাস্ট উইকে কিনলাম। 18+ পড়ল। ভেরি স্মুথ ড্রাইভিং। রাস্তাঘাটে বাম্প খানাখন্দ কিছু টের পাওয়া যায় না। সেই হামবড়া, সেই চালমারা কথাবার্তা। মা বলছিল লোকটার নাকি পরিবর্তন এসেছে। ওহ, পরিবর্তন শব্দটাই ঘৃণা ধরে গেল। অফিসের দিক থেকে উকিঝুঁকি আসছে কিনা দেখে নিয়ে অহনা তীব্র স্বরে বলল, আউট, এক্ষুনি এখান থেকে চলে যাও। ইউ নো, আমি তোমায় এক মুহূর্ত স্ট্যান্ড করতে পারি না। তা বললে চলে ডার্লিং? পাক্কা 2.5 ঘন্টা ড্রাইভ করে এলাম কি এক্ষুনি বিদেয় হওয়ার জন্যে? সুগত চারদিকটা একবার দেখে নিল। আশা করি চেঁচামেচি জুড়ে সিন ক্রিয়েট করবে না, তাতে তোমারই কিন্তু লোকসান। আফটার অল আশাবরী ম্যাডামের একটা প্রেস্টিজ আছে তো। কি চাও তুমি? কেন এসেছো? বাইরে দাঁড়িয়ে কথা হয় নাকি? চলো ভেতরে গিয়ে বসি। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। সো হোয়াট, আমার তো আছে। সুগত সিগারেটটা চেপে চেপে নেভালো জুতো দিয়ে। মশমশিয়ে হেঁটে গ্রিল বারান্দা খুলে ঢুকেছে অন্দরে। অহনার বুকটা ছ্যাঁত করে উঠল। দরজা খোলা। কৃষ্ণা এসে গেছে নাকি? সুগত শেষ যেবার হানা দিয়েছিল, দিনটা ছিল রোববার। কৃষ্ণা তখন সবে যোগ দিয়েছে কাজে। অহনার কাছে প্রবল ঝাড় খেয়ে সুগত সেদিন গনগনে মুখে চলে গিয়েছিল তাড়াতাড়ি। কৃষ্ণা ব্যাপারটা পুরো আঁচ করতে পারেনি। তবু তার কত কৌতূহল। সুন্দর মতো বাবুটা কে গো? তুমি এত বকছিলে কেন? বাবুর গাড়িটা কি ভালো, স্টার্ট দিলেও শব্দ হয় না। সেদিন যা হোক কিছু বুঝিয়ে পরিস্থিতি ম্যানেজ করা গিয়েছিল। আজ কি তা পারবে? কৃষ্ণা এখন অনেকটাই পুরনো। অহনা শেফালির তর্কাতর্কি থেকে কিছুটা হয়তো আন্দাজও আছে তার। আজকের বাদানুবাদের পর আর কি কিছু বোঝার বাকি থাকবে কৃষ্ণার? তারপর গ্রামে গ্রামে রাষ্ট্র হয়ে যাবে নিশ্চয়ই, চাটনি সহযোগে। কে কি জানলো অহনা তার পরোয়া করে না, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে লোকজন রসালো চর্চা করছে, এটা ভাবলেই অহনার গা গুলিয়ে ওঠে। এখন উপায়ও তো নেই। সে বাড়ি না ঢোকা অবধি সুগত গেড়ে বসে থাকবে। আত্মপরিচয় ঘোষণা করে কৃষ্ণাকে হুকুমও ছুটতে পারে। যা দোকান কাটা লোক, কৃষ্ণার সঙ্গে গল্প জোড়াটাও বিচিত্র নয়। উফ, কি জ্বালা! অহনা রে, তোর মান মর্যাদা সব গেল। অহনা বড় করে একটা শ্বাস টানল ফুসফুসে, শক্ত করল নিজেকে। যা হয় হবে। আজ এমন শিক্ষা দেবে সুগতকে যেন আলাইপুরের ছায়া আর না মাড়ায়। ভেতরে পা রেখে অহনার বিস্ময় আরও বেড়ে গেল। রান্নাঘরের শিকল টানা, তার মানে কৃষ্ণা আসেনি। তবে কি অর্ঘ্য? সন্ধে নামার আগে সে ফেরে না সচরাচর। আজ এত তাড়াতাড়ি? ওহ, এ তো আরেক ধরনের অস্বস্তি। তবু কৃষ্ণা এসে পড়ার চেয়ে ভালো। সে শুনল তো শুনল, অহনার তাতে কি এমন ক্ষতি? সুগত বড় সোফায় বসে
হাতে আবার সিগারেট। একটা খালি কাপ এনে ঠং করে টেবিলে রাখলো অহনা। দয়া করে ঘর নোংরা করো না, এটাতে ছাই ফেলো। কোনো প্রতিক্রিয়া নেই, একটু যেন জোরে জোরে টান দিচ্ছে সুগত। অহনা বসল মুখোমুখি, পলকের জন্য চোখ অর্ঘ্যর দরজায়। বেরিয়ে থমকে দাঁড়িয়ে আছে অর্ঘ্য। কি আশ্চর্য, সংকোচের বদলে যেন একটু ভরসাই পেল অহনা। ঠান্ডা গলায় অহনা বলল, কেন তুমি এখনো আমার ওপর অত্যাচার চালাচ্ছ? কি করলে আমায় নিষ্কৃতি দেবে? তোমাকে আগেও বলেছি, এখনো বলছি। সুগতর স্বর গম্ভীর। ফিরে চলো কলকাতায়, আবার নতুনভাবে জীবনটা শুরু করি। তুমি তো ভালো মতোই জানো সেটা সম্ভব নয়। টাকার জোরে ডিভোর্সের মামলা তুমি ঠেকিয়ে রাখতে পারো, কিন্তু আমি যা ছেড়েছি তা চিরকালের জন্যই ছেড়েছি। সে তো তোমার 6 বছর আগের ডিসিশন। তারপর তোমারও বয়স বেড়েছে, আমারও। এখন কি আমাদের কারো আর মাথা গরম করা সাজে? সুগত থামল, বুঝি বা পড়তে চাইল অহনাকে। তারপর গলাটা সামান্য নরম করে বলল, ডিভোর্স যে তোমাকে দিতে চাইনি তা তো অকারণে নয় অহনা। আমি বিশ্বাস করি একদিন না একদিন আমাদের ভুল বোঝাবুঝির পালা শেষ হবে। আবার আমরা স্টপ দিস ননসেন্স। অহনা দুম করে চেঁচিয়ে উঠল, কিসের ভুল বোঝাবুঝি? পরের পর অন্যায় করে গেছো, থামাতে চেয়েছি, শোনোনি। যা খুশি নোংরামি করে গেছো চোখের ওপরে। আমাকে মানুষ বলেই গণ্য করনি। যেই না প্রতিবাদ করেছি অমনি প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছো আমাকে। থাক না ওসব পুরনো কথা, ভুল তো আমি করেইছি। সুগত গলা ছাড়ল, তবে তুমিও তখন বড্ড টাচি হয়ে গিয়েছিলে, নয় কি? আমি তোমার কোনো অভাব রেখেছিলাম বলো? অত বড় একখানা ফ্ল্যাট, শুধু তোমার ব্যবহার করার জন্য একটা গাড়ি, খরচ করার জন্য অঢেল টাকা, যেভাবে খুশি ওড়াও, কেউ কোনো প্রশ্ন করবে না। তবু তুমি সেই মিডল ক্লাস পিটপিটানি শুরু করলে। আমি তো এখনো সেই রকমই আছি। কেন আসো আমার কাছে? আমি বদলাইনি। সরি। তুমি তোমার টাকা নিয়ে, মেয়ে মানুষ নিয়ে যেভাবে খুশি থাকো। ঈশ্বরের দোহাই, শয়তানের দোহাই, আমাকে আর ডিস্টার্ব করো না প্লিজ। মিনিটখানেক ঘর নিস্তব্ধ। এতই শব্দহীন, মাথার ওপর পাখা ঘোরার আওয়াজও যেন উচ্চকিত লাগে। আচমকাই সুগতর মুখমণ্ডল বদলে গেছে। রাজকীয় ভঙ্গিমা ছেড়ে ঝুঁকেছে টেবিলে। আবার একখানা সিগারেট ধরিয়ে টানছে ফসফস। সেটাও নিভিয়ে দিয়ে করুণ স্বরে বলল, আমার বড় বিপদ অহনা। এই সময়ে তুমি পাশে না থাকলে। ঢং করো না। অহনা একটুও গলল না। তোমার আবার কিসের বিপদ? টাকার পাহাড়ে বসে আছো, মুশকিল আসানো তো তুমি তুড়ি মেরে কিনে নিতে পারো। না অহনা, না, তুমি বুঝতে পারছো না। আমি এখন আগ্নেয়গিরির মুখে বসে আছি। হোয়াট? টাকা পয়সা কালেক্ট করে যে কটা বিজনেসে লাগিয়েছিলাম সব ডুবে গেছে। আমার লোকেরাই ডুবিয়েছে। কত লাখ টাকা আমার নাম করে তুলেছে এজেন্টরা, জমাই পড়েনি। যাদের টাকা ফেরত দেওয়ার কথা তারা এখন তাগাদা দিচ্ছে। আমি যে কিভাবে কি করব। তাতে তো তোমার ঠাটবাটের কিছু কমতি দেখছি না। গাড়িটা গত সপ্তাহে কিনেছো বললে না? তুমি তো মানি মার্কেটের ব্যাপার স্যাপার বোঝো অহনা। টাকা আসছিল বলেই স্ট্যান্ডার্ড অফ লিভিং একভাবে চলছিল। এখন যদি সেটা হঠাৎ বদলায়, সঙ্গে সঙ্গে বাজার বুঝে যাবে আমার কি হাল। অমনি চারপাশটা ক্র্যাশ করে যাবে। পঞ্জি সিস্টেমের এটাই তো নিয়ম। তোমাকেও তো আগেই বলেছি। ভেবেছিলাম আমি একটা এক্সপেনশন, হয়তো সারভাইভ করে যাব। সুগত ঢোক গিলল, মৃদু গলায় বলল, হয়তো এখনো পারি, যদি বিশ্বাস করার মতো কেউ একজন পাশে থাকে, আমাকে গাইড করে। আছে তো তোমার সেই চন্দ্রানী। আহ, ডোন্ট টক অ্যাবাউট দ্যাট ডার্টি হোর। খবরদার, আমার বাড়িতে বসে কোনো মেয়ের সম্পর্কে নোংরা মন্তব্য করবে না। অহনা প্রায় গর্জে উঠল।
ওই মেয়ের সঙ্গেই না তুমি থাকতে এক সময়? বিজনেস বাড়বে বলে তাকে আনলে, তারপর তুমিই তাকে বিছানায় তোলনি। শটান বাড়িতে নিয়ে গিয়ে আমার মুখের সামনে বেডরুমের দরজা বন্ধ করে দাওনি। সে যদি হোর হয় তবে তুমি কি ক্রিমিক্রিট না নর্দমার পোকা? তুমি জানো না অহনা, চন্দ্রানী আমাকে কিভাবে চিট করেছে, কত পার্সোনাল অ্যাসেট বানিয়ে ফেলেছে, আমায় টের পেতে দেয়নি। তুমি শুধু আমার সঙ্গে চলো, দেখবে ওকে আমি কেমন লাথি মেরে তাড়িয়ে দিই। রাগে বিরক্তিতে রগের শিরা দপদপ করছিল অহনার। তবু কেন যে অহনা হেসে ফেলল, বিদ্রুপের সুরে বলল, সে এখনো আছে তাহলে তোমার সঙ্গে? উপায় কি? ও ব্যবসার এত কিছু সিক্রেট জেনে ফেলেছে। সুগত অস্থিরভাবে দুহাত ঝাঁকালো। তাই তো বলছি, তুমি চলো। আমি যদি একটু ভরসা পাই তাহলে ওকে আমার মতো করে বিদেয় করতে পারো, তাই তো? তারপর চন্দ্রানীর পরিবর্তে আমাকে সেই সার্ভিসটা দিতে হবে, বোথ ইন বেড অ্যান্ড বিজনেস। কি বলছো তুমি? কোথায় তুমি আর কোথায় চন্দ্রানী? তুমি হলে আমার বিয়ে করা বউ, আর সে একটা। তোমার মাকেও আমি বলেছি, তোমার সম্মান আর আমি ক্ষুণ্ণ হতে দেব না। সোনা দানা দলিল দস্তাবেজ কিচ্ছু আর ওই নচ্ছার মেয়ে মানুষটার জিম্মায় রাখবো না, সব চলে আসবে তোমার কাছে। আবার অহনার ব্রহ্মতালু জ্বলে গেল। সুগত সেই একই রকম আছে, নিজের স্বার্থক জ্ঞান টনটনে। কোনো একটা ধান্দায় এখন চন্দ্রানীকে ছেড়ে অহনাকে দরকার। সম্ভবত 2 নম্বরই কারবারে অহনাকে বেশি নিরাপদ সহযোগী ভাবছে। মা ওসব আহ্লাদীপনায় ভুলতে পারে, কিন্তু অহনা তো বহু বছর আগেই বুঝে গেছে, মাংসলোলুপ ওই সুগতর চোখে তার আর চন্দ্রানীর কোনো তফাৎ নেই। অহনা রূঢ় স্বরে বলল, তুমি ডিভোর্স দাও না দাও, তোমার সঙ্গে সব চুকে বুকে গেছে। সে সিদ্ধান্তের আর নড়চড় হবে না। কেন এক জেদ আঁকড়ে আছো? বি সেন্সেবল। আবার একটা সিগারেট ধরালো সুগত। বছর 45-এর সুদর্শন মানুষটার চকচকে মুখখানা বেশ নিষ্প্রভ এখন। সিগারেট ধরা আঙুলগুলো যেন কাঁপছে অল্প অল্প। কেমন ফ্যাসফ্যাসে গলায় বলল, তুমি যা বলবে, যেভাবে চাইবে সেভাবেই নয় বদলাবো নিজেকে। হাসিও না। আমি বললেই অমনি আপাদমস্তক জালি সুগত চৌধুরী সাধুসন্ত বনে যাবে? চেষ্টা তো করতে পারি। ব্যবসার ঝাপ গুটিয়ে দুজনে মিলে নয় অন্য কোথাও চলে যাব। যেটুকু যা থাকবে তাতেই আমাদের বাকি জীবনটা স্বচ্ছন্দে। উফ, সেই 2 নম্বরই চিন্তা। রাশি রাশি লোককে পথে বসিয়ে পালানোর তাল করছে নাকি? আর অহনা তার সঙ্গী হবে? ভাবল কি করে সুগত? ধারালো গলায় অহনা বলল, তোমার কোনো মতলববাজিতে আমি ভুলছি না। তুমি কি করবে না করবে তা তুমি ভাবো। আমি তোমার সঙ্গে নেই, থাকবও না কোনো দিন। মা দাদা বৌদি যাকে খুশি জপাতে পারো, আমার সিদ্ধান্তে নড়চড় হবে না। একটু ভাবো, কদিন সময় নাও না, এবং কোনো অছিলাতেই তুমি আর আলাইপুরে আসবে না। বিয়ের পর কয়েকটা বছর তো আমরা একসঙ্গে কাটিয়েছি। জ্ঞান তো আমি তোমার কোনো ক্ষতি করিনি, কোনো মেটেরিয়ালস লস কটাইনি। তার বিনিময়ে এইটুকু তো পেতে পারি, শান্তিতে তোমাকে ঘেন্না করার সুযোগটুকু অন্তত দাও। সপাং করে যেন চাবুকের ঘা পড়ল সুগতর গায়ে। কেঁপে উঠল সোফায় আসীন দেহকাণ্ড। ঝলসে উঠল সুগতর চোখের মণি। তর্জনী উঁচিয়ে কি যেন বলতে গিয়েও থেমে গেল। ঘাড় নামিয়ে বসে রইল মিনিট খানেক। তারপর উঠে দাঁড়িয়েছে। বিড়বিড় করে বলল, একটু বাথরুমে যেতে পারি? বারণ করতে পারল না অহনা, এবং যে আশঙ্কাটা পিনপিন করছিল মাথায় সেটাই ঘটল। বাথরুম থেকে বেরিয়ে সুগতর দৃষ্টি আটকেছে অর্ঘ্যর ঘরে। একটুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে এগিয়ে এলো পায়ে পায়ে। ভুরু কুচকে বলল, ওকে। পলকের জন্য থমকে গিয়েছিল অহনা। কেন যে? পরক্ষণে অবশ্য কুণ্ঠা ঝেড়ে ফেলে স্বাভাবিক। পাল্টা ভুরু কুচকে বলল, জেনে কি করবে? ও কি এখানেই থাকে?
দেখতেই তো পাচ্ছ আছে। বাড়তি প্রশ্ন করো না, জবাব পাবে না। এখানে যে কেউ একজন থাকে, কই মা তো কিছু বললেন না? প্রয়োজন বোধ করেনি। তোমার বাড়িতে তুমি কাকে এনে তোলো রাখো, মাকে জানিয়েছ কখনো? ও, নিজের মনেই মাথা দোলালো সুগত। তারপর চলে গেল। বুঝিবা একটু দ্রুতই। গাড়িতে উঠে স্টার্ট দিতে একটু বুঝি বেশি সময় লাগলো। আশাবরীর চৌহদ্দি ছেড়ে আস্তে আস্তে মিলিয়েও গেল দুধসাদা। অহনা সোফা ছেড়ে নড়েনি, বসেছিল কপাল টিপে। বুঝি শান্ত করছিল রক্তকণিকার অবাধ্য ছোটাছুটি। চোখ না তুলেই টের পেল অর্ঘ্য এসেছে। অর্ঘ্যর স্বর কানে এলো, আই এম সরি অনুদি। অহনা মুখ তুলল। কেন? ঘরের দরজাটা বন্ধ রাখলেই বোধহয় ভালো হতো। ভদ্রলোক এমনভাবে দেখছিলেন। তাতে আমার কি এসে যায়? অহনা তাচ্ছিল্যের সুরে বলল, আমি কি ওকে কেয়ার করি? তবু যা সত্যি নয়, হয়তো তেমন একটা ধারণা নিয়ে চলে গেলেন। কোনটা সত্যি আর কোনটা যে সত্যি নয় কে বলতে পারে? অহনাও কি জানে ঠিকঠাক? এ বাড়িতে অর্ঘ্যর কদিনের উপস্থিতি যে তাকে একটা অন্য ধরনের পুরুষের সাহচর্য দিচ্ছে, সর্বদা অহনার স্মরণেও থাকছে না অর্ঘ্য তার বান্ধবীর ভাই, এই সত্যিটাকে কি অহনা অস্বীকার করতে পারে জোর গলায়? অহনা ঠোঁট উল্টে বলল, ছাড় তো, ভাবুক যা খুশি। কৃষ্ণা ঢুকছে হেলে দুলে। দুজনকে একসঙ্গে বাইরের ঘরে দেখে একটু যেন অপ্রস্তুত। কাচুমাচু মুখে বলল, চায়ের জন্য বসে আছো না? কৃষ্ণার দেরিতে আসায় অহনা স্বস্তিই পেয়েছে। তবু গম্ভীর সুরে বলল, দয়া করে তাড়াতাড়ি জলটা চড়াও। কৃষ্ণা প্রায় দৌড়ল রান্নাঘরে। সেদিকে তাকিয়ে অহনা হাসি হাসি মুখে বলল, তা কি বুঝলি আজ? হ্যাঁ? অর্ঘ্যর চোখ পিটপিট। কি ব্যাপারে বলো তো? আমরা তো কেউ আস্তে কথা বলছিলাম না, সবই তো গিলেছিস নির্ঘাত। লোকটাকে কেমন টাইট দিলাম বল। একটা কথা বলবো, রাগ করবে না? কি? ভদ্রলোককে এতটা হিট না করলেই পারতে। বেশ করেছি। জানিস ও আমায় কত জ্বালিয়েছে? হতে পারে, তবে এও তো হতে পারে তোমার হাজব্যান্ডের মধ্যে একটা চেঞ্জ এসেছে। গলার স্বর শুনে যথেষ্ট বিচলিত মনে হচ্ছিল। হয়তো সত্যি আন্তরিকভাবে চাইছেন। থাম তো, ওকে তুই কতটুকু চিনিস? কথা দিয়েই তো লোককে মোহিত করেছে চিরকাল। অহনার গলায় ঝাঁঝ। কথার কায়দায় ভুলেই তো আমি ফেঁসেছিলাম। তাই বুঝি? না তো কি। প্রথম ওর সঙ্গে মোলাকাত আমাদের বাড়িতে। বাবা কোল ইন্ডিয়ার বড় অফিসার ছিল, তুই তো জানিসই। সুগত বাবার কাছে এসেছিল বাবাকে দিয়ে কিছু ইনভেস্ট করাতে। শেয়ার, মিউচুয়াল ফান্ড, 4-5টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্রোকারি একসঙ্গে চালাতো। পরিচয় দেওয়ার সময় বলতো, আমি হেজি পেঁজি দালাল নই, বিনিয়োগ পরামর্শদাতা। কার্ডে লেখা থাকতো ইনভেস্টমেন্ট কনসালটেন্ট। কত যে ডিগ্রি ডিপ্লোমার লিস্ট ছিল সেই কার্ডে। অর্থাৎ প্রচুর পড়াশোনা করা মানুষ। তুত, সব মিথ্যে। মানুষটাই তো ভোর ডিপো। তবে কথাবার্তায় অতি অতি চৌখস। তখনই স্যুট প্যান্ট টাই পরত, ফিল্মস্টারদের মতো ঝকঝকে চেহারা। এখন তো তাও মাথার সামনেটা অনেক ফাঁকা হয়ে গেছে। তখন চুলের কি বাহার, মুখে অনর্গল ইংরেজির খই ফুটছে। এমনভাবে বোঝাবে মনে হবে সর্বস্ব এর হাতে তুলে দেওয়া যায়। তবে বাবা ছিল হার্ড নাট টু ক্র্যাক। সুগতকে তাই আসতে হচ্ছিল বারবার। শেষমেশ বাবা বোধহয় কিছু টাকা রেখেছিল, কিন্তু আমি ততদিনে পুরো মোহিত হয়ে গেছি। সুগতর দিক থেকেও সাড়া পেয়ে আমি তো আত্মহারা। এমএসসি করে তখন সবে নেটে বসবো ভাবছি, ও হঠাৎ তাড়া লাগাতে শুরু করলো বিয়ের জন্য। বাবা তখনই আমাকে সাবধান করেছিল। বলতো, সুগতর ভেতর একটা মেকি ব্যাপার আছে, ওর দেখনদারিতে ভুলিস না। কানে তুললাম না। অনেক ঝড় ঝঞ্ঝা অগ্রাহ্য করে সেরে ফেললাম বিয়েটা। প্রথম 3-4 মাস তো কিছুই টের পাইনি।
দিব্যি একটা সাজানো গোছানো ফ্ল্যাটে নিয়ে তুলল আমায়। আমিও সুখের সাগরে ভাসছি। তারপর তো বিকশিত হলো বাবুর স্বরূপ। যে বাবা মা ভাইটাইকে দেখেছিলাম সুগতর, তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই। শুধু ওই দিনগুলোতে কোনোভাবে পটিয়ে পাটিয়ে বরানগরে এনে রেখেছিল। কয়েকটা বিদেশি প্রতিষ্ঠানের মেম্বারশিপ ছিল, সেগুলোকেই ডিগ্রি বলে চালাতো। আদতে লেখাপড়ার দৌড় মোটে বিকম। ও, তার মানে তোমায় ঠকিয়ে বিয়ে করেছিল? সুগত তা কখনোই মানতে চায় না। বলে, তুমি যদি আমার সম্পর্কে একটা ধারণা গড়ে নাও, তার জন্য আমি দায়ী। তখন মনে হয়েছিল যুক্তিটা মিথ্যে নয়। ও তো কখনো গলা ফুলিয়ে দাবি করেনি। বোঝার ভুলটা আমারই গলতি। কৃষ্ণা চা বিস্কুট দিয়ে গেছে। অর্ঘ্য কাপ টানল। বিস্কুট চিবোতে চিবোতে নিচু গলায় বলল, তারপর বুঝি ওই মহিলা, কি যেন নাম? না রে, সে অনেক পরে। তার ঢের আগে থেকেই আমাদের সম্পর্কটা। অহনা দুর্মনস্ক মুখে চুমুক দিল চায়ে। হঠাৎ একদিন শুনলাম ও আর অন্য কোম্পানির কাজ করবে না, নিজেই কারবার খুলবে। যারা যারা ওর টিমে কাজ করত তাদের নিয়ে। কি ব্যবসা? 1 বছর 2 বছর 5 বছর 10 বছরের জন্য টাকা ফিক্সড ডিপোজিট রাখবে, চড়া সুদ সমেত ফেরত দেবে সময় মতো, বিশেষ কায়দায়। বেশি সময়ের জন্য যারা রাখবে তাদের টাকার একটা অংশ দিয়ে যারা কম সময়ের জন্য রাখছে তাদের টাকাটা মিটিয়ে দেবে। আর বছরের পর বছর ব্যবসাটা চলতে থাকলে লং টার্ম ডিপোজিটারদের ফেরত দেওয়ার কোনো সমস্যা নেই। টাকার একটা অংশ রিয়েল এস্টেটে লাগাবে, জমি কিনবে বেচবে, তাতেই নাকি লাল হয়ে যাবে সুগত। তা হয় নাকি? ওভাবে টাকা তোলা, চড়া সুদ দেওয়া তো একেবারে বেআইনি। সে তো জানি, তাছাড়া ওটা অসম্ভব। অঙ্কে তো আমি নেহাত মূর্খ নই। হিসেব কষে ওকে দেখিয়েও দিলাম, পাত্তাই দিল না। উল্টে রেগে গেল, নেমে পড়ল বিজনেসে। কি কাণ্ড! ওর ক্যারিশমার জোরে হোক কি ওর টিমের কেরামতি, হু হু করে টাকা আসতে লাগলো। স্যাটা স্যাট ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে, আর আমি শিউরে শিউরে উঠছি। অন্য নেশাও ধরল ক্রমশ। আগে ড্রিঙ্ক ট্রিঙ্ক করতো, শুরু হলো বেহেট মাতলামি, যত্রতত্র পড়ে থাকা। আজ এই হোটেলে রাত কাটাচ্ছে তো কাল ওই হোটেলে। এবং একলা নয়, সর্বদাই কোনো নর্ম সহচরী মজুদ। এতটাই নির্লজ্জ সেটা আবার সগর্বে ঘোষণা করে। তখনই তুমি চলে আসনি? পারিনি আসতে, সংকোচে পা আটকে ছিল যে। শুধু মনে হতো বাপের বাড়ি ফিরলেই তো প্রমাণ হয়ে যাবে আমি হেরে গেছি। অবশেষে সিনে এন্ট্রি নিল চন্দ্রানী। প্রথম প্রথম বলতো ও আমার বিজনেস এক্সিকিউটিভ। তারপর ওকে নিয়ে এমন লোচ্চামি শুরু করলো, ফিরে আসতেই হলো একদিন। এমনই কপাল, একটু সুস্থির হয়ে বাঁচবো তার উপায় নেই। বাবা দুম করে মারা গেল। দাদা তখন অবিরাম ঘেনাচ্ছে, তুই ভুল করিস না, সুগত যাই করুক, যে ব্যবসায় করুক, তার টাকায় তোর ন্যায্য অধিকার আছে। তোর পাওনা তুই ছাড়বি কেন? লালটুদা কথা বলেছিল। দুনিয়ায় স্বার্থ বড় বিষম বস্তুরে। আলাইপুরের জমি বাড়ি বাবা আমার নামে লিখে দিয়েছে। যদি সুরসুরিয়ে সুগতর কাছে ফিরে যায়, তাহলে কদিন পরে দাদা এটাকে বেচার কথা বলতে পারে। আর বিক্রি হলে বোন কি দাদাকে বখরা দেবে না? অহনার গলা সামান্য ধরা ধরা শোনালো। সাধে কি বলি, জীবনে ঘেন্না ধরে গেছে। ওইসব দেখে শুনেই না। অর্ঘ্য নিশ্চুপ, খোলা জানলা দিয়ে বাইরেটা দেখছে, নাকি ভাবছে কিছু। হঠাৎ বলল, তবু মানুষ তো বদলায়। তোমার হাজবেন্ডের হয়তো অনুতাপ এসেছে, সুতরাং ফিরে গিয়ে তুমি তার সংসার করো। অহনার মুখ বিদ্রুপে বেঁকে গেল। তুই এটা বলতে পারছিস? এ কি সম্ভব? ওই আদ্যন্ত অসৎ ডিবচ লোকটার সঙ্গে আবার এক ছাদের নিচে কাটাবো? সে পুরুষ মানুষ বলে ও জগৎ সংসারের কাছে ছাড় পেয়ে যাবে? আমি তাকে ক্ষমা করব না। পদে পদে যে আমায় অপমান করেছে, আমার বিশ্বাস ভেঙেছে, তার সঙ্গে কিসের আপোষ? অর্ঘ্য আর কিছু বলল না, উঠে আস্তে আস্তে চলে যাচ্ছে ঘরে।
জীবনে এই প্রথম মনের কথাগুলো উগরে দিতে পেরে একটু যেন হালকা বোধ করছিল অহনা। যেন গুহার মুখে আটকে থাকা পাথরের চাই একটু একটু করে সরছে। কেন অহনা এত কথা বলল অর্ঘ্যকে? অর্ঘ্য তার কে? সুগত যখন এলো কাকতালীয়ভাবে অর্ঘ্য উপস্থিত ছিল বলেই কি? নাকি অন্য এক অহনা ছটফট করছিল অর্ঘ্যকে শোনানোর জন্যে? কিন্তু অর্ঘ্যই বা সুগতর হয়ে ওকালতি করল কেন? নাকি পরখ করছিল অহনাকে? আশ্চর্য, কেন অহনার এমন মনে হচ্ছে? অহনা বুঝতে পারছিল না। রাতে শুয়েও ঘুরে ঘুরে আসছিল ভাবনাটা। আধো তন্দ্রায় আরও নানান চিন্তা এলোমেলো পাক খাচ্ছে মাথায়। সুগত আজ ঠিক কেন এসেছিল? তাকে ফেরানোর জন্যই বা এত আকুল কেন? কি উদ্দেশ্য থাকতে পারে সুগতর? সত্যি কি কোনো ঝামেলায়? বড্ড সিগারেট খাচ্ছিল। কিসের একটা শব্দ হচ্ছে না? ঘোরটা ছিঁড়ে গেল অহনার। হালকা রাতবাতি জ্বলছে ঘরে, কিন্তু কিছুই যেন ঠিক ঠিক ঠাহর হয় না। মশারি সরিয়ে নামলো বিছানা ছেড়ে। টলমলো পায়ে টিউবলাইটটা জ্বালালো। ফ্যাটফ্যাটে আলোয় আওয়াজটা আরও যেন উচ্চকিত। অর্ঘ্যর ঘর থেকে আসছে কি? হ্যাঁ, তাই তো, একটা গোঙানির শব্দ, যেন বোবাই ধরেছে অর্ঘ্যকে। দুঃস্বপ্ন দেখছে কি কোনো? অহনা ডাকতে যাচ্ছিল। ঝুপ করে থেমে গেল শব্দটা। আবার নিয়মিত লয়ে শ্বাস পড়ছে অর্ঘ্যর। অহনা স্থানবৎ দাঁড়িয়ে, এগোতেও পারছে না, পিছোতেও না। শিরশির করছিল বুকটা। হঠাৎই শেষ হলো উপন্যাস দমকা হাওয়ার ৮ম পর্ব। উপন্যাসটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলবেন না। উপন্যাসের পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।